হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে আমরা একাদশ শ্রেণী ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। দ্যাট ইজ দ্য সেল ডিভিশন, যেটাকে তুমি বাংলায় কি বলবে? কোষ বিভাজন। কোষ তো আমাদের সবার বডিতেই বিভাজিত হচ্ছে, সব সময়ই হচ্ছে। আমরা যখন জন্ম হয়েছিল আমাদের সবাইরই হাইটটা ছিল অনেকটা ছোট, কিন্তু তারপর সেল ডিভিশন হতে হতেই দেখো তুমি আজকে কত লম্বা হয়ে গেছো, কত বড় হয়ে গেছো, তাই না? আলটিমেটলি কিসের জন্য? সেল ডিভিশনের জন্য। তোমার সেদিন না খেলতে গিয়ে তোমার হাতে কেটে গেছিলো, দেখো এখন কাটার দিয়ে দাগটাই শুধুমাত্র আছে, কিন্তু ওটা জায়গাটা পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে, মানে ক্ষতটা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেছে। কেন এটা নিরাময় হলো? এটা সেল ডিভিশনের জন্য, কোষ বিভাজনের জন্য। তাহলে আজকে আমাদের এই স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করি কোয়েলকে, আকাশকে, সুমনাকে, সোহমকে, দেবাশিসকে, অন্বেষাকে, সুমন, শোভন, শ্রেয়া, ত্রিদীপ, গৌতম, আশা, আরিফ, এছাড়াও মোনালিসা, অবন্তিকা, আর সৌমেন, অপর্ণা, তন্ময়, গৌতম, মোনালিসা, সূর্যকান্ত অ্যান্ড কিঙ্কর, তোমাদের সবাইকে। এছাড়া যারা এখন অনলাইনে আছো বা এই ক্লাসটা যারা পরে ফলো আপ করবে তাদের সবাইকেই আজকে এই ক্লাস থেকে আমি তোমাকে বোর্ডের জন্য আর মেডিকেলের জন্য একটা ফান্ডামেন্টাল একটা বেস তৈরি করে দিতে থাকবো। আর দেখো, এই যে চ্যাপ্টারটাকে আমরা যদি বোর্ড আর মেডিকেলের সিলেবাসের ওপর বেস করে ডিভাইড করি, তাহলে কয়েকটা ছোট ছোট টপিকে সেটা ডিভাইড হয়। কি সেই টপিকগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে? প্রথম সংখ্যা এবং প্রকারভেদ দেখব, তারপর আমরা দেখব কোষ চক্র, তারপর আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন। এত অবধি আছে আমাদের পড়বার টার্গেট। এরপর আমরা মিওসিস কোষ বিভাজন পড়ব, তারপর আমরা পড়ব মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টারটা কিন্তু কম্পারেটিভলি অনেক সোজা চ্যাপ্টার এবং তুমি কিন্তু সব কোশ্চেনই এখান থেকে অ্যাটেম্প করতে পারবে তোমার বোর্ড এবং এন্ট্রান্সের জন্য। চলো আজকে আমরা ফার্স্ট বোর্ডের জন্য শুরু করব ক্লাসটা। তার সঙ্গে সঙ্গে এন্ট্রান্স লেভেলের জন্য কিছু তোমাকে টিপস দেবো, যেটা তোমার এন্ট্রান্সের জন্য হেল্প লাগবে। এন্ট্রান্সের জন্য তো এনসিইআরটির বই পড়তেই হবে, তার জন্য আমার সেই স্পেশাল ক্লাসগুলো তোমাকে ফলো আপ করতে হবে পরবর্তীকালে। তাহলে নাজমা, নেহা, এই সিলেবাস সম্বন্ধে কোনো ডাউট নেই তো? তাহলে আমরা একটুখানি দেখে নিই আমাদের প্রথম আলটিমেটলি কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি। এই যে কোষ বিভাজনের সংজ্ঞাটাকেই তোমাকে যদি বলা হয়, দেখবে যে পদ্ধতিতে জনিত কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ গঠিত করে বা গঠন করে তাকেই আমরা কোষ বিভাজন বলি। একটা কোষ, যেটাকে তুমি মাতৃকোষ বলতে পারো, মাতৃকোষটারই আমরা একটা কি নাম দিয়েছি? জনিত্রিক কোষ। এই কোষটা বিভাজিত হয়ে কি তৈরি করে? অপত্য কোষ তৈরি করে। কোন পদ্ধতির মাধ্যম দিয়ে? সেটাই হচ্ছে কোষ বিভাজনের মাধ্যম দিয়ে। তাহলে এই কোষ বিভাজন ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমাদের জন্ম হলেও জন্মই হবে না, কারণ একটা সেল দিয়ে আমাদের তো সবার জীবন শুরু হয়েছিল, তাকে আমরা বলেছিলাম জাইগোট। এই জাইগোট কোষ বিভাজনের মাধ্যম দিয়েই আজকে তুমি মাল্টি সেলুলার বহুকোষী একটা প্রাণী, কিন্তু সেটা কোষ বিভাজনের ফলেই সম্ভব হয়েছে। মানে জাইগোট হচ্ছে তোমার বলতে পারো জনিত্রী কোষ বা মাতৃকোষ। যে কোষটা তোমার তৈরি হয়েছিল তোমার পিতা এবং মাতার দুজনের নিউক্লিয়াসের ফিউশনের থ্রু দিয়ে। তাই কোন সেলের ফিউশন? গ্যামেট সেলের ফিউশনের থ্রু দিয়ে। সেই সব বিষয় নিয়ে অবশ্য পরবর্তীকালে আমরা আলোচনা করব। কিন্তু প্রথম তো সংখ্যাটা কি জানলাম। যদি আমরা প্রকারভেদের কথা বলি, এই যে কোষ বিভাজন এই পদ্ধতিটাকে আমরা দুটো মেন প্রকারে ভাগ করি। একটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, যেখানে একটা কোষ প্রত্যক্ষভাবে সরাসরি বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। তুমি লোয়ার গ্রুপ অফ অর্গানিজম লাইক অ্যামিবার মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবে এই প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু মানব দেহে, মানে মানুষের দেহে
আমাদের দেহে কোষ বিভাজন হয় সেটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। এই পরোক্ষ যে কোষ বিভাজনের কথা বলছি, এই পরোক্ষ কোষ বিভাজনটা কিন্তু মাইটোসিস এবং মিওসিস দু প্রকারের। কেন আমরা এটা দু প্রকারে ভাগ করেছি জানো? মাইটোসিসটা মেনলি আমাদের দেহকোষ তৈরিতে সহায়তা করে, আর মিওসিসটা জনন কোষ তৈরিতে সহায়তা করে। যেহেতু দেহকোষ আর জনন কোষের মধ্যে একটা পার্থক্য আছে। ত্রিদীপ, গৌতম, কি সেই পার্থক্য? কোয়েল, আকাশ, দেবাশিস, অন্বেষা, ঋতুশ্রী, সোম, পর্ণেশ, সেটা হচ্ছে দেহকোষ ডিপ্লয়েড ইন নেচার, আর আমাদের জনন কোষ সেটা কিন্তু হ্যাপ্লয়েড ইন নেচার। এবার সেটাকে নিয়ে আমি আরও ডিটেলস এই ডিসকাশনের মধ্যে আসবো। তার আগে শোনো, এই যে কোষ বিভাজন হয়ে লাভটা কি হবে, তুমি কিছুটা আইডিয়া অলরেডি পেয়েছো। সেটা হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি। এই যে একটা কোষ থেকেই আমাদের জীবন শুরু হয়েছিল, যদি না কোষ বিভাজন হতো তাহলে একটা কোষ দিয়েই আমাদের জীবন সীমাবদ্ধ থেকে যেত। কিন্তু তা তো নেই। কেন নেই? কোষ বিভাজনের জন্য। কোষ বিভাজনের জন্য আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্ষতস্থান নিরাময়, আমি যেটা তোমায় বলছিলাম, কোনো স্থান যখন কেটে যায় বা ক্ষত হয়, সেই স্থানটা নিরাময় হয় এই কোষ বিভাজনের মাধ্যম দিয়ে। এছাড়া বংশবিস্তার, জনন কোষ তৈরি না হলে বংশবিস্তার হতো না। আর জনন কোষ তৈরি হয় কোন পদ্ধতির সহায়তায়? মিওসিস কোষ বিভাজনের সহায়তায়। সেই তো কোষ বিভাজনই হলো, তাই না? এছাড়া জনন, আমরা যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলি, জননের কথা বলি, জনন মানে কি? সেই তো গ্যামেট সেলের ফিউশন। আর এই গিয়ে গ্যামেট সেলই যদি তৈরি না হতো তাহলে তো জনন হবার কোনো চান্সই থাকতো না, তাই না? কিন্তু এই জনন ক্রিয়া সম্পন্ন করা মানে ফার্টিলাইজেশন, নিষেক, সেটা তো জনন কোষের মাধ্যম দিয়েই হবে। আর এই জনন কোষ তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যম দিয়ে। তাহলে এই হচ্ছে কোষ বিভাজনের গুরুত্বগুলো। বোঝা গেল ব্যাপারটা? সৌমেন, প্রিয়াংশু, অবন্তিকা, তানয়, ক্লিয়ার জিনিসটা তো? ওকে। এবার আমরা একটা আমাদের সিলেবাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে কোষ চক্র। কোষ বিভাজন একটা প্রসেস, পদ্ধতি, কিন্তু সেই পদ্ধতিটা একটা চক্রাকারে বিভিন্ন ঘটনার সমন্বয়ে তৈরি। সেই পুরো ঘটনাগুলোকে আমরা বলছি কোষ চক্র। তাহলে কোষ চক্র বলতে কি বোঝো, বা কোষ চক্র সম্বন্ধে টিকা লেখো, এটা হচ্ছে তোমাদের বোর্ডের লেভেলের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন আমরা কি লিখব? আমরা লিখব প্রথম, এই যে কোষ চক্রের সংখ্যা বলতে কি বোঝো, সংখ্যাটা কি? সেটা হচ্ছে যে কোষ সৃষ্টির পর থেকে তার বৃদ্ধি বিভাজনের শেষে পুনরায় নবজাতক কোষ সৃষ্টি পর্যন্ত সংঘটিত ধারাবাহিক ঘটনাবলীকে চক্রাকারে আবর্তনকেই আমরা কোষ চক্র বলছি। মানে একটা কোষ তৈরি হলো, সেই কোষটাকে আবার তো কোষ বিভাজিত হতে হবে, কিন্তু তার মধ্যবর্তী সময়ে অনেক কিছু ঘটনা ঘটে যায় কোষের মধ্যে। আর একটা নতুন কোষ সৃষ্টি হবার পূর্ব মুহূর্ত অবধি সেই টোটাল সংঘটিত ঘটনাগুলোকেই আমরা বলছি কোষ চক্র বা সেল সাইকেল। এবার দেখো, কোষ চক্রের পুরো ঘটনাগুলোকে আমরা কিভাবে বর্ণনা করব। কোষ চক্রের এই ঘটনাগুলোকে আমরা মেনলি দু ভাগে ভেঙে দিয়েছি। একটাকে আমরা বলছি ইন্টারফেস বা অবিভাজন দশা। এই দশায় কোষের কোনো বিভাজন ঘটে না ঠিকই, কিন্তু কোষ এই দশায় যখন আসে তখন ও প্রিপারেশন নেয়, কারণ প্রিপারেশন ছাড়া তো কোনো কাজ করাই সম্ভব নয়। আর এই কোষ বিভাজনের জন্য ইন্টারফেস তাই একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর
মাইটোটিক বা এম দশা বা বিভাজন দশা, যে দশায় একটা কোষ বিভাজিত হয়। এবার বিভাজনটা তুমি যদি দেখো, দেখবে দুটো জায়গায় বিভাজন ঘটে। একটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে বিভাজন ঘটে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিও কথাটার মানেই তো নিউক্লিয়াস, কাইনেসিস কথাটার মানে ডিভিশন। আর একটা কি বলছি আমরা, সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের ডিভিশন। এইভাবে একটা কোষ আলটিমেটলি ডিভাইড হয়ে দুটো কোষ তৈরি করে, এই ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস। বাট ইন্টারফেজ, এই দশায় যখন প্রস্তুতি ঘটে একটা কোষের কোষ বিভাজনের জন্য, কিন্তু সেই ঘটনাবলীগুলোকেও আমরা তিনটে উপদশায় বিভক্ত করতে পারি। সেগুলো হচ্ছে G1, S আর G2। কিন্তু কি ঘটে এই G1-এ, কি বা ঘটে এসছে বা কি বা ঘটে G2-তে, সেটা আমি তোমাকে একটু বলবো। দেখো, G1 যেটা ইন্টারফেজের প্রথম দশা, এই দশায় ডিএনএ সংশ্লেষের প্রস্তুতি পর্ব চলে। ডিএনএ সংশ্লেষ হয় বললাম না, বললাম ডিএনএ সংশ্লেষের প্রস্তুতি পর্ব চলে, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ করতে বিভিন্ন উৎসেচকের প্রয়োজন হয়, সেই উৎসেচকগুলো কিন্তু এইখানেই তৈরি হয়। এছাড়াও কোষ অঙ্গাণুর দ্বিতীয়করণ ও বৃদ্ধি ঘটে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, সাপোজ ধরো একটা কোষ অঙ্গাণু, এই কোষ অঙ্গাণু থেকে একটা নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হয় এবং কোষের বৃদ্ধিও সংঘটিত হয়। অর্থাৎ এটা হচ্ছে G1 এর কাজ। এবার যদি আমরা বলি এই এস এর কাজ কি, এসের একটা গুরুত্বপূর্ণ কাজ ডিএনএ এর দ্বিতীয়করণ, মানে ডুপ্লিকেশন অফ ডিএনএ, যেটাকে তুমি রেপ্লিকেশন অফ ডিএনএও বলতে পারো। অর্থাৎ নতুন ডিএনএ এর সংশ্লেষ ঘটে কোন দশায়, এস দশার মধ্যে ঘটলো। অর্থাৎ ক্রোমোজোমেরও দ্বিতীয়করণ ঘটলো, কারণ ক্রোমোজোম তো তৈরি সেই ডিএনএ দিয়েই। এরপর আসবো আমরা G2 উপদশাতে। G2তে কি ঘটছে, কোষ বিভাজনের প্রস্তুতি ঘটছে। এবার তো একটা কোষ তার বিভাজনের প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবার কোষ বিভাজিত হতে হবে, সেই লাস্ট টাইমের ফিনিশিং টাচ দেওয়ার সময় এসে গেছে। সেটা কোন দশায় ঘটছে, ঘটছে G2 দশায়, যেখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ ঘটে এবং কোষের বৃদ্ধি সংঘটিত হয়। কোষ তাহলে এবার পুরোপুরি প্রস্তুত, এবার কোষকে বিভাজিত হতে হবে। কোষ বিভাজিত হয় দুটি পর্যায়ে, সেটা তোমাকে আমি অলরেডি বলেছি। একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তাই তো রঞ্জন, ইনজামুল, শুক্লা, আফজুল, তাপসী, সোমা, মৌ, কমল, অপর্ণা, তন্ময়, তাই তো? এই যে ক্যারিওকাইনেসিস, যেহেতু নিউক্লিয়াসের আমরা বিভাজনের কথা বলছি, এই ক্যারিওকাইনেসিস আবার চারটি উপদশায় বিভাজিত। সেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, যেটা আমি তোমাকে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা এদের বৈশিষ্ট্যগুলোকে একটু ডিটেলসে এক্সপ্লেন করব। নেক্সট দেখো, তাহলে আমরা ক্যারিওকাইনেসিস বলতে কি বুঝলাম? ক্যারিওকাইনেসিস বলতে বুঝলাম কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস বলতে কি বুঝলাম? কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই কোষ চক্রকে কি নিয়ন্ত্রণ করা যায়, নাকি কোষ কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে? হ্যাঁ, কোষ চক্রকে নিয়ন্ত্রণ করা যায়, সেটাকে আমরা বলবো চেক পয়েন্ট। চেক পয়েন্ট জিনিসটা কি? অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষ চক্রের নির্দিষ্ট বিন্দুতে এসে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলছি চেক পয়েন্ট।
অর্থাৎ কোষ মাঝে মাঝে একটু কন্ট্রোল করে নেয়, বুঝে নেয় যে কোষ বিভাজনের জন্য সব উপকরণ রেডি হয়েছে। তো যদি দেখে রেডি হয়নি, তখন সে কি করে, কোষ বিভাজনকে বন্ধ করে দেয়। শুধু তাই নয়, অনেক কোষের কোষ বিভাজন মাধ্যম দিয়ে নতুন কোষ তৈরি হলেও সেই কোষের কার্যকারিতা হয়তো ঠিক মতো হবে না, তখনও কোষ বিভাজন কিন্তু এই চেক পয়েন্টের মাধ্যমে স্টপ হয়ে যায়। কিন্তু কোথায় আছে এই চেক পয়েন্টগুলো? চেক পয়েন্টগুলো বিভিন্ন জায়গাতে আছে। একটা G1 আর S এর মধ্যে চেক পয়েন্ট দেখে নিই আমরা, সেটা কি? G1 S মানে কি বলছি বলতো? সেই আমরা তো ইন্টারফেসের প্রথম দশায় G1 বলেছিলাম, তারপরে S। ওই G1 আর S এর সংযোগস্থলে আছে। আর একটা আছে G2 আর M এর মাঝামাঝি পজিশনটায়। আর একটা আছে M এর চেক পয়েন্ট, মানে ওই মাইটোসিস যেখানে সেল ডিভিশন হবে সেইখানে আলটিমেটলি একটা লাস্ট চেক পয়েন্টও আছে। কিন্তু এই চেক পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বোঝা গেল? এবার আমরা অ্যামাইটোসিস প্রসেসটাকে নিয়ে চলো একটু কথা বলি। অ্যামাইটোসিস, যেটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলেছিলাম, যেহেতু এটা একটা প্রত্যক্ষ কোষ বিভাজন, তাই বেম গঠন এবং নিউক্লিয়ার পর্দার অবলুপ্তি হয় না। অবলুপ্তি ছাড়াই কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে খাঁজ সৃষ্টির মাধ্যমে সরাসরি একই সঙ্গে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই এটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলছি। তাকে আমরা আর একটা কি নামে ডাকলাম? অ্যামাইটোসিস কোষ বিভাজন, তাই তো সোমেন, সুপ্রিয়া, সুজয়, মৃত্তিকা, প্রীতম, ঋতুশ্রী? তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য বলতে কি বুঝি আমরা? সরল এবং প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি এটা, আর বেম গঠিত হয় না। আর এই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একই সঙ্গে বিভাজিত হয়। কিন্তু কোথায় ঘটে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন, সেটা তো আমাদের জানতে ইচ্ছা করছে এখন। সেটাকে যদি বলতে হয়, অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়া কোষ, কিছু কিছু মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণ পর্দার কোষের মধ্যেও ঘটে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো, আমরা দেখিয়েছি একটা ছবিতে অ্যামিবার অ্যামাইটোসিস কেমন ভাবে হচ্ছিল। এই হচ্ছে একটা অ্যামাইটোসিস, তার নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াসটা কেমন ভাবে ডাম্বেল আকৃতির নিয়ে নিয়েছে। তারপর নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করার সঙ্গে সঙ্গে তার সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়ে দুটো অপত্য অ্যামিবার কোষ তৈরি করেছে। তাই আমরা কি বললাম? অ্যামিবা অ্যামাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজিত করতে পারে। এবার দেখো, আমরা এবার চলে আসি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? মাতৃদেহ কোষের নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম প্রত্যেকটি একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি হয়। এই হচ্ছে মাইটোসিস। মাইটোসিস তাহলে আমাদের দেহকোষে সম্পন্ন হয়। তাহলে মাইটোসিসের কোনো বৈশিষ্ট্য? হ্যাঁ, এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, মানে সরাসরি এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে না, পরোক্ষভাবে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, তার সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এছাড়াও মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। অর্থাৎ মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 46 থাকে, অপত্য কোষেও থাকবে 46। সেই জন্য এই মাইটোসিসকে আমরা বলবো সমবিভাজন। তোমরা টেনেই পড়েছিলে এটা। কোথায় হয় এই মাইটোসিস কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন হয় ইউক্যারিওটিক দেহকোষের প্রত্যেকটা কোষেই আলটিমেটলি ঘটনা ঘটতে থাকে, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। এবার দেখো, এই যে মাতৃকোষ, যেটাকে আমরা 2n বা ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট, সেটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে, যেটা কিন্তু 2n অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, দেখতে পাচ্ছ এখানে।
এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এবার আমরা মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতিগুলোকে নিয়ে আলোচনা করব। আমি আগেই তোমায় বলেছি মাইটোসিস কোষ বিভাজন দুটো পদ্ধতির সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস যেটা, সেটাই মূলত চারটে উপপর্যায়ে বিভাজিত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। এবার চলো প্রোফেজে কি ঘটনাগুলো ঘটে। তুমি একটা কোষের নিউক্লিয়াসে ভাবো। কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমাটিন সূত্র থাকে। এই ক্রোমাটিন সূত্রগুলি ঘন হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, আর এর সঙ্গে ছাড়াও ক্রোমোজোমগুলির প্যাচ খুলে দুটি ক্রোমাটিড তৈরি হতে থাকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নিউক্লিওলাস কি জিনিস? নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন পদার্থ। নিউক্লিয় পর্দা যেটা নিউক্লিয়াসকে আবৃত করে রাখে। এরা দুজনই অবলুপ্ত ঘটে। এবার আসি মেটাফেজ, যেটা খুব স্বল্পস্থায়ী দশা। দুটি ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলো বেমতন্তুর বিষুব অঞ্চলে অর্থাৎ মাঝামাঝি অঞ্চলে এসে অবস্থান করে এই মেটাফেজ দশায়। আর এই মেটাফেজ দশায় একটা ক্রোমোজোমগুলো সম্পূর্ণভাবে ঘন হয়। এরপর আসবো আমরা অ্যানাফেজ। এটা সব থেকে স্বল্পস্থায়ী দশা। ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোমগুলো পৃথক হয়ে একটা নিউক্লিয়াস তো আর নেই, তখন সেলই বলবো, সেলের দু প্রান্তে সরে যেতে থাকে। এটাকে আমরা বলবো অ্যানাফেজীয় চলন। এইভাবে প্রত্যেকটি দশা তুমি 3 থেকে 4টে করে বৈশিষ্ট্য মনে রাখবে, এনাফ ফর 11-এর জন্য। টেলোফেজে কি হয়? ঠিক যা প্রোফেজে হয়েছিল তার ঠিক উল্টো ঘটনাগুলো ঘটতে থাকে। অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলোর প্যাচ খুলে পুনরায় সরু সুতোর মতো হয়। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে আফটার ক্যারিওকাইনেসিস পদ্ধতিটাকে ফলো আপ করে আমরা দুটো নিউক্লিয়াস পেয়ে গেলাম। কিন্তু এখন আমাদের পদ্ধতিটা শেষ নয়, কারণ আমরা এখনো কোষ পাইনি। এবার কোষ পেতে চলেছি, তার জন্য আমরা প্রসেসটাকে ফলো করব, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই যে সাইটোকাইনেসিস বলছি, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষে একটু হলেও পার্থক্য আছে। কেন জানো? প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, যা কিন্তু উদ্ভিদ কোষে আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকার জন্য ইহা অনেকটা দৃঢ়। তাই কারণের জন্য এই যে আমরা বলছি সাইটোকাইনেসিস দুটো পদ্ধতি অবলম্বন করে। প্রাণী কোষের জন্য পৃথক পদ্ধতি, উদ্ভিদ কোষের জন্য অন্য পদ্ধতি। প্রাণী কোষের জন্য কি পদ্ধতি? প্রাণী কোষের জন্য সাইটোকাইনেসিস ঘটে সেন্ট্রোপেটাল ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে। এটাকে অর্থাৎ একটা কোষের সাইটোপ্লাজম না এইভাবে আস্তে আস্তে ভাঁজ হতে থাকে, এটাকে ফাড়ো বলে। ফাড়ো দেখো, হতে 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 করে দুটো কোষ তৈরি হয়ে গেল। এইটা একটা কোষ। এটাকে কি বললাম? ক্লিভেজ ফাড়ো মেথডসের থ্রু দিয়ে। আর উদ্ভিদ কোষে কেমন হয়? কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। এখানে কি হয়? একটা কোষের মাঝে মাঝে একটা প্লেট তৈরি হয়, যা কি করে দুটো কোষকে পৃথক করে দেয়। অর্থাৎ সেল প্লেট বা কোষ পাত মাধ্যমেই তৈরি হয় তোমার উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। এইভাবে আমরা পেয়ে গেলাম একটা কোষ থেকে দুটো কোষ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যম দিয়ে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্যটা কি? মাইটোসিস কোষ বিভাজন হয়ে দেখা গেল জীবের সামগ্রিক বৃদ্ধি এবং পরিস্ফুটনে সহায়তা করলো। এছাড়া ক্রোমোজোম ও নিউক্লিক অ্যাসিডের সমতা বিধান করতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়া বংশ বিস্তারেও সহায়তা করে। এছাড়া ক্ষত নিরাময় এবং নতুন অঙ্গের সৃষ্টিতেও মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই হচ্ছে আজকে আমাদের পড়ার টপিক ছিল, এই এত অবধি। এবার তোমাকে আমি হোমওয়ার্কের কয়েকটা কোশ্চেন দিয়ে দিই। চলো, আজকের জন্য আমাদের হোমওয়ার্কের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদগুলো লেখো। কোষ বিভাজনের প্রকারভেদগুলো লেখো।
তারপরের কোশ্চেন লেখো কোষ চক্র টিকা লেখো, কোষ চক্রের টিকা লেখো। তারপরে লেখো চেক পয়েন্ট বলতে কি বোঝো। তারপরে লেখো টিকা লেখো আবার একটা অ্যামাইটোসিস। তারপর লেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের বৈশিষ্ট্যগুলো লেখো ছবি সহ। তোমার বইতে যে ছবিগুলো আছে একটু একটু করে এঁকে দিতে পারো, ক্লাস 10-এর বইয়ের ছবিগুলো আঁকলেও চলবে। লাস্ট লেখো প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। লাস্ট কোশ্চেন মাইটোসিসের তাৎপর্য লেখো। এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, তোমাকে হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম, সেটা নিশ্চয়ই কমপ্লিট করে আমাকে দেখাবে। তাহলে তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে অ্যাটেন্ড করবার জন্য থ্যাংক ইউ জানাই অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড নেক্সট ডে আমরা মিওসিস সম্বন্ধে ডিসকাস করব এই কোষ বিভাজনের চ্যাপ্টারের মধ্যম দিয়ে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ইন এভরি স্টুডেন্ট। ওকে, বাই, টেক কেয়ার।